আসলে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি শুধু উল্লেখযোগ্য অংশগুলো বলছি। হ্যাঁ, আচ্ছা, 1929 সালে আমেরিকার স্টক মার্কেটে একটা বড় ধরনের ধস নেমেছিল। ওই বড় ধরনের ধসের পর থেকে একটা প্রয়োজনীয়তা দেখা দেয় যে প্রতিটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে যেন করা হয়। হ্যাঁ, না হলে যে কোম্পানি যে যার মতো করবে, এতে করে কহে কি সেই ট্রান্সপারেন্সি থাকে না, একুরেসি বা ট্রান্সপারেন্সি এগুলো থাকে না। 1929 সালে ওই শেয়ার মার্কেট ধসের পর থেকেই এই আমেরিকাতে এই অনুভব হয় যে একটা না নির্দিষ্ট একটা গাইডলাইন দরকার, যেটা প্রত্যেকটা কোম্পানি ফলো করতে বাধ্য হবে। এই গেল 1929 সাল। এরপরে উল্লেখযোগ্য সময় হলো 1936 সাল। 1936 সালে আমেরিকাতে গ্যাপ চালু করা হয়, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এবং এই গ্যাপটা তখন আমেরিকার যে কোম্পানিগুলো ছিল তখন এই গ্যাপটা ফলো করতে আইন দ্বারা বাধ্য ছিল, যার কারণে বাধ্যবাধকতার কারণে ওই যে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল যে যে কোম্পানি ইচ্ছা মতো তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, এখন আর ওইটা থাকলো না। প্রত্যেকটা কোম্পানি আমেরিকাতে গ্যাপ ফলো করতে হতো, এতে করে একটা আইনের বাধ্যবাধকতা আসলো, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলো গ্যাপ। এই যে 1936 সালে গ্যাপটা চালু হলো, এরপরে আমেরিকা যখন গ্যাপ চালু করলো, এরপরে কি করলো অন্য অন্য দেশ, যেমন এই যে ইউএস গ্যাপ, কানাডিয়ান গ্যাপ, ইউকে গ্যাপ, জাপানিজ গ্যাপ, ফ্রান্স গ্যাপ, অর্থাৎ অনেক দেশে সে তার গ্যাপ করলো। হ্যাঁ, যেমন ফ্রান্সের গ্যাপ, ফ্রান্সের যে কোম্পানি আছে ওই কোম্পানিগুলো মানতে বাধ্য, জাপানিজ গ্যাপ, জাপানের যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিতে মানতে বাধ্য। মানে পৃথিবীর অনেক দেশ সে তার কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে একটা নিয়ম নীতি নিয়ে আসলো। কবে? 1936 সাল। এরপরে আসলে অনেক ঘটনা ঘটছে, আমি বারবারই বলছি, আমি শুধু উল্লেখযোগ্য অংশগুলো বলছি। হ্যাঁ, কারণ এত কিছু বলতে গেলে আমাদের মধ্যে বোরিং আসবে। এরপরে আসলো 1970 সাল। 1970 সালে কি হলো, সেই ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল। মানে এক দেশের ইনভেস্টর আরেক দেশে গিয়ে ইনভেস্ট করবে, এক দেশের কোম্পানি আরেক দেশে ব্রাঞ্চ ওপেন করবে। হ্যাঁ, এটা বেড়ে গেল কবে? 1970 সালে। যে র্যাপিড গ্লোবালাইজেশন এবং ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল, এখন একটা নতুন সমস্যা অ্যারাইজ করলো। কেউ কিছু বলতে চাচ্ছেন? আমি এটা গত সেশনে আলাপ করেছি, আজকে যা 10 মিনিটে অল্প সময়ের মধ্যে জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি। আচ্ছা, 1970 সালে যেটা হলো যে যখন ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল, তখন হলো কি আরেকটা প্রয়োজনীয়তা দেখা দিল। কি প্রয়োজনীয়তা দেখা দিল? ধরেন কোনো ফ্রান্সের ইনভেস্টর সে আমেরিকাতে ইনভেস্ট করবে, সে তো ফ্রান্সের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো বুঝে, যেহেতু ফ্রান্সের গ্যাপ চালু ছিল, কিন্তু আমেরিকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারছে না, কারণ এক এক দেশ তার নিজের মতো করে গ্যাপটা করেছে। হ্যাঁ, এখন যে প্রয়োজনীয়তা দেখা দিল সেটা হলো সকল দেশ যেন একটা ইউনিফাইড অর্থাৎ একই রকম মেথড যেন ফলো করে। হ্যাঁ, না হলে এক দেশের ইনভেস্টর আরেক দেশে যে ইনভেস্ট করবে, সে আরেক দেশের কোম্পানি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে সে বুঝতে পারে না, কারণ সে নিজের দেশেরটা বুঝে, অন্য দেশেরটা বুঝে না। এই প্রয়োজনীয়তার প্রেক্ষিতে 1970 সালে যে প্রয়োজনীয়তা দেখা দিল, এই প্রয়োজনীয়তার প্রেক্ষিতে আসলো 1973 সাল। এই 73 সালে কি হলো, লন্ডনে, হ্যাঁ বর্তমান ব্রিটেনের লন্ডনে আইএএসসি গঠিত হলো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। হ্যাঁ, আমি একটু দ্রুতই বলে যাচ্ছি যে এটা একটু রিভিউ ক্লাস, তারপর কারো কোনো প্রবলেম থাকলে বা কোশ্চেন অ্যারেজ করলে বলেন। তো 1973 সালে লন্ডনে তৈরি হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ওরা কি করলো, আইএস একের পর এক স্ট্যান্ডার্ড ডিজাইন করা শুরু করলো। 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই আইএএসসি টোটাল 41টা আইএস কি ডিজাইন করেছে। আর 2001 সালে এসে যেটা আইএএসসি ছিল, ওই আইএসসিটা রিস্ট্রাকচার হলো কি দ্বারা? আইএএসবি দ্বারা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যেগুলো স্ট্যান্ডার্ড ইস্যু করে ওগুলোকে বলা হচ্ছে আইএফআরএস। তো ওরা 2001 সাল থেকে এখন পর্যন্ত টোটাল আইএফআরএস ইস্যু করা হয়েছে কয়টা? 17টা। এর মধ্যে 16টা বর্তমানে ভ্যালিড। তাহলে আমার টোটাল আইএস কয়টা? টোটাল 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত টোটাল আইএস ইস্যু করা হয়েছিল 41টা, বর্তমানে ভ্যালিড আছে 24টা। আর 2001 সাল থেকে বর্তমান পর্যন্ত টোটাল আইএফআরএস ইস্যু করা হয়েছে 17টা, বর্তমানে ভ্যালিড আছে 16টা। তাহলে মোট আইএস এবং আইএফআরএস বর্তমানে ভ্যালিড আছে 24 এবং 16, টোটাল 40টা। আমি একটু দ্রুতই বলে গেছি, এখন পরের সেশনে যাব। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আর কেউ একজন সামারিটা বলেন একটু দ্রুত সময়ের মধ্যে। জি, কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। স্যার স্ক্রিন শেয়ারিং করা হয়েছে কিনা স্যার? বুঝিনি কি?
স্যার স্ক্রিনটা শেয়ার করা হয়েছে কিনা স্যার? আল্লাহ, আমি স্ক্রিন শেয়ার করিনি, আপনারা এতক্ষণ বলেননি, সর্বনাশ। আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করতে গিয়ে স্ক্রিনটা শেয়ার করিনি, সরি কেউ বলেননি। পাওয়ার পয়েন্ট দেখে যাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করা হয়নি। এই বজলু ভাই বলেননি কেন স্ক্রিন শেয়ার করিনি? স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো কি স্যার, আমাদের ক্লাস শেষে এটাকে রেকর্ডিংটা দেওয়া যাবে স্যার? তাহলে আমাদের পুনরায় আবার রিভিউ হয়ে যেত। জি আমি রেকর্ডিং দিব, লেকচার শিটও দিব, এই যে এটাও দিয়ে দিব। আমাদের টার্গেট হলো যে আমরা শিখবো, একসাথে শিখবো, কারণ আমি এককভাবে শিখবো তা না, সবাই একসাথে শিখবো, সবাই একসাথেই কি আইএস এবং আইএফআরএস সম্পর্কে নিজেকে বিল্ড আপ করবো। ওকে, তাহলে কেউ একজন রিভিউ করেন আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম। হ্যাঁ, দ্রুত কেউ একজন রিভিউ করে ফেলেন, আমরা পরের সেশনে যেতে হবে। আমি করছি। প্রথমে হচ্ছে 1494 সালের 10ই নভেম্বরে বুক অফ এসইডি যে সুম্মা জিওমেট্রিকা বইটা প্রকাশ করেন, সেজন্য আর কি 10 নভেম্বরকে অ্যাকাউন্টিং ডে হিসাবে উদযাপন করা হয় বা মানা হয়। আর উল্লেখযোগ্য মাইলস্টোন গুলো হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি ডেভেলপমেন্টে 1929-এর ইউএসএ স্টক মার্কেট ধসের ফলে, এবং 1936 সালে ইউএসএ তে গ্যাপ ইন্ট্রোডিউস হয়। 1970 সালে ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট বা গ্লোবালাইজেশন বৃদ্ধি পায়, যার ফলে একটা ইউনিফাইড অ্যাকাউন্টিং প্র্যাকটিস এর করার তাগিদ অনুভব হয়, এবং 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি গঠিত হয়, এবং তারা 1973 থেকে 2001 পর্যন্ত 41টি আইএস প্রকাশ করে, যার মধ্যে 24টি অ্যাক্টিভ। আর আইএস বোর্ড গঠিত হয় যারা আইএফআরএস প্রচলন করে। এখন পর্যন্ত 17টা প্রকাশ পেয়েছে, এর মধ্যে 16টা অ্যাক্টিভ আছে। তো 24 এবং 16 সব মিলিয়ে 40টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা ফলো করছি। চমৎকার, ভাইকে থ্যাংক ইউ, খুব চমৎকার ভাবে বলেছেন। আমার স্ক্রিন কি এখন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই যে লার্নিং করলাম, আমি যেটা বিশ্বাস করি, আমাদের ধৈর্য থাকে 1 ঘন্টা, সো আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। আর আরেকটা আমি যেটা চাই যে আমরা প্রতিদিন অল্প অল্প শিখবো, কিন্তু তারপর শিখার মধ্যে একটু কন্টিনিউটি রাখবো, অর্থাৎ প্রতি সপ্তাহে আমি সেশন কন্ডাক্ট করবো, কিন্তু একদম অল্প অল্প শিখবো, কারণ বেশি শিখবো সেটা মাথায় থাকবে না। হ্যাঁ, এই যে আমি এখন যে লার্নিংটা করলাম, এটা আমি একটা কোশ্চেন পেপার আপনাদেরকে দিব, আপনারা খুব দ্রুত ফিল আপ করবেন। কেন ফিল আপ করবেন? আমি যেটা বিশ্বাস করি যে আমি যে কোশ্চেন পেপারটা দিব, এটা ফিল আপের মধ্য দিয়ে আমাদের লার্নিংটা আর একটু ইফেক্টিভ হবে। আমি বারবারই বলছি যে আমরা খুব অল্প শিখবো, কিন্তু যেটুকু শিখবো একটু ভালোভাবে শিখবো। আমি আপনাদের কোশ্চেনিয়ারটা দিচ্ছি, হ্যাঁ, প্রত্যেকে দ্রুত, যা সময় দিব 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে দ্রুত ফিল আপ করে নেবেন। হ্যাঁ, এই এতক্ষণ যে আলোচনা করলাম এটাই একটা কোশ্চেন আকারে দিচ্ছি। আমার মোবাইল কই? আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে কোশ্চেন পেপারটা দিচ্ছি। বজলু ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, না পেয়েছি, আপনাকে যেটার জন্য বলছিলাম ওটা পেয়ে গেছি। আচ্ছা, আমি একটা গুগল ফর্ম দিয়েছি, এই যে হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং নিয়ে কিছু কোশ্চেন, 10 মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলেন। আমার সময় হলো এই সর্বোচ্চ 10 মিনিট। আপনারা কি প্রত্যেকে পেয়েছেন? এই একটু চ্যাট বক্সে যান, কোশ্চেন পেপারটা পাবেন, একটু ফিল আপ করে ফেলেন। পেয়েছেন আপনারা? কোশ্চেন পেপারটা পেয়েছেন? চ্যাট বক্সে পেয়েছেন? না স্যার, পাইনি। এই চ্যাট বক্সে পাবেন, চ্যাট বক্সে যান।
এই যে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, স্ক্রিনের মধ্যে আমি চ্যাট বক্সে কোশ্চেনটা দিয়ে দিছি। হ্যাঁ, কোথায় যাবেন? চ্যাট বক্সে গিয়ে কোশ্চেন পেপারটা পাবেন। ও বজলু ভাই, আপনিও একটা দিয়েছেন না? সেম জিনিসই তো, না? আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনারা অন্যরা একটু বলেন সবাই কোশ্চেনটা পেয়েছেন কিনা, যা দ্রুত ফিল আপ করে ফেলেন। হ্যাঁ স্যার, আমি তো চ্যাট বক্সটা খুঁজে পাচ্ছি না। চ্যাট বক্সটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাট বক্সটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই, না? জি স্যার, জি স্যার। এই যে স্ক্রিন হলো, এই স্ক্রিনে এই জায়গা যাবেন, মোড়ে। মোড়ে গেলে চ্যাট বক্স এইমাত্র তো পেলাম না, এটা এই জায়গায় ক্লিক করলে চ্যাট বক্সটা পাবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করলে চ্যাট বক্স পাবেন। এখানে ফর্ম দেওয়া আছে, আমিও দিয়েছি, বদলু ভাইও দিয়েছে। যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা কোশ্চেনটা পাবেন। এই যে কোশ্চেনটা দ্রুত ফিল আপ করে ফেলেন। অন্যরা একটু রেসপন্স করেন, আপনারা কি কোশ্চেন পেয়েছেন, পাচ্ছেন কিনা? কেউ যদি কোশ্চেন না পেয়ে থাকেন, সমস্যা হয়, আমাকে বলেন, আমি ওইভাবে ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমরা এটা একবার বলবেন স্যার? স্যার, আমি তো পাচ্ছি না স্যার, আমিও পাচ্ছি না স্যার। ওকে, পাচ্ছেন না, তাহলে একটু আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই দেখেন, আমি এই জায়গায় ক্লিক করবেন। এই যে আমি নিয়ে গেছি, মাউস যেখানে নিয়ে গেছি, এই জায়গায় ক্লিক করবেন, চ্যাট উইথ এভরিওয়ান। দেখতে পাচ্ছেন? এই যে আমার মাউস যেখানে নিয়ে গেছে, এই জায়গায় ক্লিক করলে এই চ্যাট বক্সটা পাবেন। এখানে আমিও শেয়ার করেছি, বজলু ভাইও শেয়ার করেছে লিঙ্ক। এখানে ক্লিক করলেই কোশ্চেনটা পাবেন। স্যার, সাবমিশন ডান। থ্যাংক ইউ। এই যে একজন করে ফেলছেন। হ্যাঁ, এই যে 2 জন রেসপন্স করেছেন। হ্যাঁ, খুব চমৎকার, 2 জন রেসপন্স করছেন, খুবই চমৎকার। যারা করেছেন একটু বলেন তো, এই কোশ্চেন কি কঠিন ছিল? কঠিন ছিল না স্যার, তবে সামনের কোয়েশ্চেন গুলো হলো অনেকগুলো ডেট ছিল, ডেট গুলো না পড়লে কনফিউজিং, পড়লে কঠিন না। আচ্ছা, আমি এগুলো করেছি জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। কারণ আমরা যখন অ্যাকাউন্টিং এর হিস্ট্রি জানবো না, আমাদের তো যে অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের জানা দরকার। হ্যাঁ, অ্যাকাউন্টিং হিস্ট্রি জানা দরকার। আপনারা যারা করতে পারছেন না একটু বলেন, আমি আবার দেখাচ্ছি। সবাইকে ইন করতে পারছেন? যারা নতুন আসছেন তাদের জন্য বলছি, আপনারা চ্যাট বক্সে যান। চ্যাট বক্সে গেলে একটা গুগল ফর্ম পাবেন। এখানে এই যে অ্যাকাউন্টিং হিস্ট্রি সম্পর্কে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো একটু ফিল আপ করেন, জাস্ট আমাদের লার্নিংটা ইফেক্টিভ করার জন্য, আর কিছু না। আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব, খুব দ্রুতই আলোচনা করছি। হ্যাঁ, 4 জন সাবমিট করেছেন। কি পায়খানা করছে? 5 জন করেছেন রেসপন্স, থ্যাংক ইউ। আপনার থেকে যেন সাউন্ড আসছে, আপনি একটু মিউট করেন। যারা আনমিউট করেছেন একটু লিখে দেন। একটা কথা মানতে হবে, যেকোনো একটা একটা মানতে হবে। আমি লেখাপড়ার সাথে কিসের সত্য আমার? হ্যাঁ, বিশ্বাস করো আর না করো, যাই কারণ বিকেল বেলা 4টা বাজে পড়তে বসে, আমি আগে নামাজের পরে পড়তে বসাই। কি করে আমি জানি না ভাই, পড়ানোর অনেক কিছু আছে, পড়ানো বাচ্চাদের। এই বজলু ভাই, ওনাকে কি করে দেওয়া যায়?
আর হাতের লেখায় কি পার্থক্য হয়েছে? আপনি সারাটা দিন লেখায় যাই পারে গঠন ধরে ধরে কথা আছে। পরে কয় বেলা পড়াইছে এই 2 মাসে কয়টা অক্ষর পড়াইছে? শুধু তুমি আমার বলো যে দেখাচ্ছে তুমি এই 2 মাসে এই 6টা অক্ষর ভাই আমাকে একটু মিউট করে দেন ভাই। আমি কি শেষ করে দিব না এখন আপনারা ফিল আপ করছেন? ক্লোজ করব? স্যার ফোন থেকে করতেছি স্যার, ওই অপশনটা পাচ্ছি না আমরা ফোনে। করতেছি স্যার, আমি পেয়েছি স্যার, ফিল আপ করতেছি। বুঝলো ভাই, একটা কাজ করতে পারেন, সেটা হলো লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব এখানে সবাই এখানে বসে আছে। আমার তো আলিশা আসতেছো, আজ আমার এই কথা আবার বলা লাগবে। ভাই আমি কি আলোচনায় চলে যাব? আপনাদের কি ফিল আপ করা হয়েছে? একটু রেসপন্স করেন, না হয় আমি আলোচনায় যাব। শেয়ার করেছি স্যার, যেতে পারে। ওকে, আমাদের যেহেতু সময় শর্ট, 10টা বাজে ক্লোজ করে দিব, আমরা আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু বলেন। জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কোশ্চেন ছিল হোয়েন ফাদার অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইন্ট্রোডিউসড ডবল এন্ট্রি সিস্টেম। এটা কোনটা হবে বলুন তো? এটা হলো সঠিক আনসার হলো 10 নভেম্বর 1994। ঠিক আছে, এটা আমাদের বিভিন্ন পরীক্ষা, আমরা তো বিভিন্ন চাকরি ইন্টারভিউ ফেস করি। হ্যাঁ, এটা আমাদের ইন্টারভিউর জন্য দরকার, নিজে জানার জন্য দরকার। ওকে, সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন হলো অ্যাকাউন্টিং ডে ইজ সেলিব্রেটেড বাই আইএফএসি ইন হুইচ ডে? অ্যাকচুয়ালি শুধু আইএফএসি না, ওই ডিক্লেয়ার বাই আইএফএসি, সারা ওয়ার্ল্ড ব্যাপী অ্যাকাউন্টিং ডে পালন করা হয়। বাংলাদেশে আইসিএমই এবং আইসিএবি দেখবেন যে 10 নভেম্বর ফিল আপ করে অ্যাকাউন্টিং ডে পালন করে। তাহলে অ্যাকাউন্টিং ডে কোন দিনকে বলা হয়? 10 নভেম্বরকে। হ্যাঁ, ওকে। তারপর হলো হোয়েন occurred a big crash in US stock market. আপনারা রেসপন্স করেন কোনটা? হ্যাঁ, 1929 সাল। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, আমি চাই একটু সেশনটা ইফেক্টিভ হোক। হ্যাঁ, প্রত্যেকে একটু রেসপন্স করেন। এবার আসেন, হোয়েন ইউএসএ ফার্স্ট ইন্ট্রোডিউস গ্যাপ, কখন এটা? 1936। কত? 1936। মাঝে মাঝে কেউ আনমিউট করতেছেন, আপনারা যদি আনমিউট করেন অন্যদের ডিস্টারবেন্স হয়। হ্যাঁ, আচ্ছা। তারপর হলো হোয়েন ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি, কখন বলেন তো? বলেন। 1970। আমাদের এই কোশ্চেনে রেসপন্স করেছেন মাত্র 8 জন। হ্যাঁ, যেখানে আমাদের পার্টিসিপেটর আছে টোটাল 22 জন। হ্যাঁ, তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে একটু চেষ্টা করেন যে অ্যাটেন্ড করতে। হ্যাঁ, অ্যাটেন্ড করলে আপনাদের লার্নিংটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, কারণ আপনারা সময় দিচ্ছেন, লার্নিংটা আপনাদের ওইভাবে হলো না, তাহলে তো আপনাদের এই সময়টা বৃথা গেল। হ্যাঁ, ওকে। পরে আসি যে হোয়েন আইএসসি ওয়াজ ফর্ম, কখন হবে সেটা বলেন তো? আইএসসি মানে কি বলেন? চমৎকার। আমাদের কবে ফর্ম হয়? 1973। চমৎকার। তারপর হলো হোয়েন আইএসবি ওয়াজ ফর্মড,
2001 অ্যাকচুয়ালি যারা আজকে সেশনে নতুন আসছেন তাদের জন্য একটু সমস্যা হবে কি, এই সেশনটা আমি গত সেশনে নিয়েছিলাম, হ্যাঁ, আর আজকে রিভিউ করেছি খুব শর্ট টাইমে। তো যারা আজকে নতুন জয়েন করেছেন ওদের জন্য একটু টাফ হবে, যেহেতু আমি খুব অল্প সময় রিভিউ করেছি। হ্যাঁ, আচ্ছা, হাউ মেনি আইএস ওয়াজ ইস্যুড বলেন তো? 41 স্যার। 41। চমৎকার। আর আসেন, টিল নাও হাউ মেনি আইএস আর ভ্যালিড? 24। ইয়েস, আমার টোটাল আইএস ইস্যু করা হয়েছে 41 এবং ভ্যালিড আছে 24। হ্যাঁ, চমৎকার। তারপর টিল নাও হাউ মেনি আইএফআরএস আর ইস্যুড? 17। চমৎকার। এই যে সবাই আনসার করছেন কিন্তু রেসপন্স এত কম কেন? কোশ্চেন ফিল আপ করেছেন মাত্র 8 জন। হ্যাঁ স্যার, আমি লিংক পাইনি, লিংকটা ওপেন করছি পরে চলে গেছে আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আপনার জন্য। তো আরেকটা যেটা আসলো না, টিল নাও হাউ মেনি আইএফআরএস আর ভ্যালিড? আইএফআরএস কয়টা ভ্যালিড আছে? 16 স্যার। চমৎকার। হ্যাঁ, তারপর হাউ মেনি আইএস এন্ড আইএফআরএস আর ভ্যালিড? 40 স্যার। 40। কিভাবে 40? আইএস ভ্যালিড আছে 24 আর আইএফআরএস ভ্যালিড আছে 16, টোটাল হলো 40। আচ্ছা, ইন হুইচ সিটি ফাদার অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইন্ট্রোডিউসড ডবল এন্ট্রি সিস্টেম? মানে কোন সিটিতে এই যে ফাদার অফ অ্যাকাউন্টিং উনি কোন সিটিতে বইটা লিখেছিলেন অর্থাৎ ডবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ধারণা দিয়েছিলেন? ইতালির ভেনিস নগরে। হ্যাঁ, ওকে। তারপর আসেন যে ইন হুইচ বুক ফাদার অফ অ্যাকাউন্টিং ইন্ট্রোডিউস ডবল এন্ট্রি সিস্টেম, কোন বইটা লিখেছিলেন? চমৎকার, থ্যাংক ইউ। তারপর হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং? বলি লুকা পেসিওলি। চমৎকার। এবার আমি আজকে সেশন শুরু করতে যাচ্ছি। অবশ্য আজকে সেশনটা দেরি করে ফেলছি। আমি শুরুতেই যেটা বলছি, প্রতিদিন আমরা প্রয়োজনে এক লাইন করে শিখবো, তারপরও যা শিখি একটু ভালোভাবে শিখবো। হ্যাঁ, কারণ একদিনে বেশি শিখলে সেগুলো মনে থাকবে না। আমি পরের সেশনে যাচ্ছি। আজকে আমরা জানবো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএস এন্ড আইএফআরএস। হ্যাঁ, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি কি কি শিখবো? চ্যাপ্টার সামারি হলো ডেফিনেশন অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, পারপাস অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, qualitative characteristics of financial information, types of financial statement, elements of financial statement, measurement, recognition, derecognition, classification, aggregation, OCI, presentation and disclosure. আজকে এতগুলো শিখবো না, আমি শুরুতেই বলেছি প্রয়োজন আমি এক লাইন করে শিখবো, তারপরও ভালোভাবে শিখবো এবং যেটা মনে থাকে। সো আজকে আমি চেষ্টা করব 1 থেকে 4 পর্যন্ত শেষ করতে, আর 10টা বাজে আমি শেষ করে দিব। কারণ আমি যেটা বিশ্বাস করি, কনসেন্ট্রেশন 1 ঘন্টার বেশি ধরে রাখা যায় না। হ্যাঁ, 10টা পর্যন্ত আমি যেটুকু আলোচনা করতে পারি ওখানে শেষ করে দিব। আচ্ছা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি, কেন আমরা এটা পড়বো? হ্যাঁ, এটা কেন পড়বো একটু বলি। If no conceptual framework existed, then accounting standards would be produced on a haphazard basis. আমরা এই যে বর্তমানে স্ট্যান্ডার্ড গুলো ডিজাইন করা হচ্ছে, এই যে 1973 সাল থেকে 2001 পর্যন্ত কতগুলো হলো আইএস ডিজাইন করা হয়েছিল 41টা, এবং বর্তমানে 2001 থেকে শুরু করা হয়েছে কি আইএফআরএস ডিজাইন করা হচ্ছে, ইস্যু করা হচ্ছে। এখন পর্যন্ত আইএফআরএস ইস্যু করা হয়েছে আইএফআরএস 17, কিন্তু আইএফআরএস 17তেই শেষ না, এটাকে আরো ভবিষ্যতে আরো করা হবে, আইএফআরএস 18, আইএফআরএস 19 এভাবে চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এই যে যারা স্ট্যান্ডার্ড গুলো ইস্যু করবে তাদের জন্য একটা গাইডলাইন দরকার, একটা ফ্রেমওয়ার্ক মানে কি একটা বাউন্ডারি। হ্যাঁ, এই বাউন্ডারি তাদের জন্য একটা দরকার, তাদের জন্য যারা স্ট্যান্ডার্ড ইস্যু করবে। যদি কোনো বাউন্ডারি না থাকে তখন দেখা যাবে এক স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ড কোনগুলো, এই যে আইএফআরএস বা আইএসটা এখন আর ইস্যু হচ্ছে না, এখন ইস্যু হচ্ছে তাহলে দেখা যাবে এক আইএফআরএস এর সাথে আরেকটা আইএফআরএস এর কোনো কনসিস্টেন্সি নাই। হ্যাঁ, এখন যখন আমি একটা বাউন্ডারি দিয়ে দিব যে এই বিষয়ের উপর এর বাইরে যেতে পারবে না, বা এটা হলে এটা হবে, বাউন্ডারি যখন দিয়ে দিব তখন একটার সাথে আরেকটা কি থাকবে, কনসিস্টেন্সি থাকবে, প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো, আমার এটা একটু দেখেন, it acts as a reference point for the preparers for financial statements if no accounting standards। অর্থাৎ কোনো একটা ইস্যুতে
আমার ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় প্রত্যেকটা আইটেমের জন্য কোনো আইএস বা আইএফআরএস আছে। হ্যাঁ, আমার এমন কোনো ইস্যু অ্যারাইজ করলো যেটার জন্য কোনো আমার আইএফআরএসও নাই, আইএসও নাই, অর্থাৎ কোনো স্ট্যান্ডার্ড ওই ইস্যুর জন্য নাই। তখন আমি কি করব, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমি বেস হিসাবে ধরে দেন আমি ওই ইস্যুটা সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কখন আসে? 1989 সালে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যু করা হয়েছিল। সেটা করেছিল কে? তখন কে ছিল 1989 সালে? কেউ একজন বলেন। আইএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল। 1973 থেকে 2001 সাল পর্যন্ত ছিল আইএসসি। তাহলে প্রথম এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যু করা হয়েছিল 1989 সালে। কে করেছিল? আইএসসি করেছিল। আর এরপরে সেটা রিভাইজড এডিশন করেছে 2018 সালে। 2018 সালে তো আর আইএসসি নাই, কারণ আইএসসি কোথায়? 2001 সালে কিন্তু আইএসসিটা অ্যাবলিশ হয়ে যায়। সেটা অ্যাবলিশ হয়ে কি আসে? আইএসবি, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে 2018 সালে সেটা আবার রিভাইজ এডিশন আসে। কি এই রিভাইজ এডিশন আসে। এখানে আরেকটা কথা বলি, আমার এই যে আমি স্ট্যান্ডার্ড বললাম যে আমার টোটাল আইএস আছে 41টা, আইএফআরএস আছে 17টা। হ্যাঁ, এর মধ্যে ভ্যালিড হলো মোট 40, আইএস এবং আইএফআরএস মিলে। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, এটা হলো জাস্ট ওই যে স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করা হচ্ছে ওইটার জন্য একটা বাউন্ডারি। এরপর আমি দেখবো কেন এই যে পারপাস অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা করা হয়েছে। হ্যাঁ, এই হলো পারপাসটা আমি একটু জানি। এগুলো আমাদের জানা দরকার। কেন? প্রথমে হলো নিজেরাই জানা দরকার, আর সেকেন্ড হলো আমরা বিভিন্ন যখন ইন্টারভিউ ফেস করব, আমরা যে অবস্থানে আছি প্রত্যেকেই চেষ্টা করি একটু ভালো জবে যেতে। হ্যাঁ, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমরা কেন জানবো? এটা হলো দেখেন, প্রোভাইড এ ফাউন্ডেশন ফর স্ট্যান্ডার্ডস। আমি এর মধ্যে আলাপ করে ফেলছি যে যারা স্ট্যান্ডার্ড গুলো ইস্যু করবে, এবং বর্তমানে আইএফআরএস আছে 17টা, সামনে হয়তো আইএফআরএস 18, আইএফআরএস 19 আসবে। যারা ইস্যু করবে ওই ইস্যুয়ারদের জন্য একটা গাইডলাইন এটা দরকার। সেকেন্ড যেটা বলা হচ্ছে গাইডেন্স ইন প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কে তৈরি করে? আমরা তৈরি করি। আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, আমরা যখন তৈরি করব তখন আমাদের যদি কোনো ইস্যু অ্যারাইজ করে যেটার জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস নাই, ওই ক্ষেত্রে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যে গাইডলাইন দেওয়া আছে ওই গাইডলাইন ধরে আমরা ইস্যুটা সলভ করব। হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? কেউ একজন রিপিট করেন এই দুইটা দ্বারা কি বুঝাচ্ছি? হ্যাঁ, দ্রুত বলেন, আজকে এমনি সময় কম। স্যার আরেকবার বলবেন স্যার, আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা জিনিসটা কি? এটা আমি যেটা বলছিলাম এটা হলো নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, অর্থাৎ আইএস হলো 41টা, আইএফআরএস হলো 17টা, এটা কোনোটার মধ্যে না। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো একটা বাউন্ডারি। কিসের বাউন্ডারি? যারা এই যে প্রথম হলো যেটা বলছে প্রোভাইড এ ফাউন্ডেশন ফর স্ট্যান্ডার্ড, যারা স্ট্যান্ডার্ড ইস্যু করবে তারা ইস্যু করবে। এই যে আইএসবি, বর্তমানে তো স্ট্যান্ডার্ড ইস্যু করছে কি? আইএসবি। তো যারা স্ট্যান্ডার্ড ইস্যু করবে ওদের জন্য একটা গাইডলাইন, ওদের জন্য একটা বাউন্ডারি। হ্যাঁ, তাহলে ওদের কাজে লাগে, কাদের? ইস্যুয়ারদের জন্য। আর সেকেন্ড হলো অ্যাকাউন্টেন্ট কারা? আমরা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, আমরা এমন কোনো ইস্যু যদি ফেস করি যে ইস্যুর জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস নাই, তখন আমরা এটা ইস্যুটা সলভ করবো কিভাবে? আমরা সাধারণত অ্যাকাউন্টিং যে কোনো ইস্যু সলভ করি কিসের ভিত্তিতে? আইএস এবং আইএফআরএস এর ভিত্তিতে আমরা ওইভাবে রেকর্ড করি। কিন্তু যখন কোনো আইএস বা আইএফআরএস নাই, কিন্তু কোনো ইস্যু অ্যারাইজ করছে, তখন আমি কি করব? তখন এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এখানে বলা আছে, আমরা যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা পুরো পড়বো দেখবো যে এখানে অনেক রকম গাইডলাইন দেওয়া আছে। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমি রেফারেন্স পয়েন্ট ধরে ওই ইস্যুটা সলভ করবো। হ্যাঁ, এরপরে যেটা বলছে এনশিওর কনসিস্টেন্সি অ্যান্ড কম্পারেবিলিটি। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অর্থাৎ এই বাউন্ডারির কারণে যে স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করা হচ্ছে, ওই ইস্যুগুলো করা হচ্ছে কিসের ভিত্তিতে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বেস ধরে ইস্যু করা হচ্ছে, যার কারণে কি হচ্ছে একটার সাথে আরেকটা স্ট্যান্ডার্ডের দেখবেন যে একটা কনসিস্টেন্সি আছে এবং আমরা কম্পেয়ার করতে পারছি। হ্যাঁ, তারপর হলো এনহ্যান্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, আমরা যখন আসলে আইএস 1, আইএস 2 এভাবে পড়া শুরু করবো তখন আপনারা আরেকটু মজা পাবেন। এটা কিছুটা থিওরিটিক্যাল তো, কিন্তু থিওরিটিক্যাল হলেও আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যে অ্যাকাউন্টেন্ট আমাদেরকে একদম বেস জানতে হবে। ওকে, এনহ্যান্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তারপর সাপোর্ট ডিসিশন মেকিং, ফেসিলিটেটিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইমপ্রুভমেন্টস। আমি আর অত ডিটেলে যাচ্ছি না। অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা কি?
এতক্ষণ আমরা করছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভটা দিয়ে দিছে কি আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এমন ভাবে তৈরি করতে হবে, কি বলছে দেখেন, to provide financial information that is useful to users for making decision making about allocating resources and assessing an entity's performance, financial position and cash flow। একটু বলি, আমি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করি আমার তো একটা অবজেক্টিভ আছে, কেন আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টটা তৈরি করব? এই কারণে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করব দ্যাট ইজ ইউজফুল টু ইউজারদের যেন উপকারে আসে এমন একটা ফাইন্যান্সিয়াল আমি হেফাজত ভাবে করে দিলাম। ইউজার যারা আছে, ইউজার কারা? ইনভেস্টর, আমার ক্রেডিটর, আমার ওনার, হ্যাঁ, এরা যেন উপকৃত হয়, কিন্তু এরা উপকৃত হলো না, তাহলে আমার এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করার মানে কি? আমি এটা কেন বলছি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে তুমি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করবা এই অবজেক্টিভ যেন ফুলফিল করে। কি অবজেক্টিভ? ইউজফুল টু ইউজারের যেন ইউজফুলের কাজে আসে, ইউজার যেন কি মেকিং ডিসিশনস অ্যাবাউট কি ওইখানে ইনভেস্ট করবে কিনা, ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে জানতে পারে, এই অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এগুলো থিওরিটিক্যাল, আমি খুব বেশি আলোচনা করছি না, হ্যাঁ, এটা আমাদের দরকার। আমরা যখন কোনো ইন্টারভিউ ফেস করব এই ধরনের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, আমি নিজেও 2-1 ইন্টারভিউ কমিটিতে ছিলাম, তখন কিন্তু আমি যদি থাকি এই জাতীয় কোশ্চেন নিয়ে আসি, হ্যাঁ। তো এটা আমাদের কিছু নিজেরা তো জানবোই, প্লাস আমরা যদি কোনো ইন্টারভিউ ফেস করি এগুলো দরকার, হ্যাঁ। এটা কি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, হ্যাঁ, একটু বলুন তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্পোনেন্ট কয়টা? আমি বারবারই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট কয়টা কেউ একজন বলেন? 5টি স্যার। 5টা। কি কি? ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, নোটস, আরেকটা কি? ওনার সিকিউরিটি। স্টেটমেন্ট অফ সিকিউরিটি, চেঞ্জেস ইন ইকুইটি। চেঞ্জেস ইন ইকুইটি, চমৎকার। তাহলে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, নোটস, চেঞ্জেস ইন ইকুইটি। ওকে, তাহলে যেটা বলছিলাম কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হলো 2টা। আমার যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেই তথ্যগুলো থাকে, যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকে, ওই ইনফরমেশনগুলো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ফুলফিল করতে হবে। এটা কে বলছে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে দেওয়া আছে যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি আমার নিজের মতো তথ্য দিতে হবে না, যে তথ্যগুলো দিব ওই তথ্যগুলোতে অবশ্যই এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমি ব্রড 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হলো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আর একটা কি এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আচ্ছা, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি? একটা হলো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখেন এটা আবার 2 ভাগে ভাগ করেছে, রেলিভেন্স, ফেথফুল, রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, রেলিভেন্স মানে কি? যে আমি যে তথ্য দিব এগুলো অবশ্যই রেলিভেন্ট হতে হবে। আমি ব্যালেন্স শিটে এমন কিছু তথ্য দিয়ে দিচ্ছি যেগুলো কোনো রেলিভেন্সই নাই, ইরিলিভেন্ট কোনো তথ্য দিয়ে দিচ্ছি, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে আমি ইরিলিভেন্ট কিছু দিতে পারবো না, আমার এখানে অবশ্যই কি রেলিভেন্স তথ্য দিতে হবে। হ্যাঁ, কে বলছে এটা? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমরা নিজেরাও জানি। তারপরে একটা হলো আমার কোথায় বলা আছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে রেলিভেন্ট হতে হবে, আমি এটা আপনাকে দিয়ে দিব, আপনারা আরেকটু পরে আরেকটু ডিটেল জানবেন। ওকে, এবার হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশনকে আমি 2টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা হলো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আর একটা হলো এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সের 1 নাম্বার হলো রেলিভেন্স আর 2 হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন কি? কমপ্লিটনেস। আমি যে তথ্যটা দিব ওই তথ্যটা কমপ্লিট থাকতে হবে, আমি ইনকমপ্লিট কোনো কিছু দিব না। হ্যাঁ, তারপর হলো নিউট্রালিটি, ইনফরমেশন মাস্ট বি ফ্রি ফ্রম বায়াস, প্রেজেন্টিং এ নিউট্রাল ভিউ। হ্যাঁ, আমি যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো নিউট্রাল থাকতে হবে। হ্যাঁ, কিরকম নিউট্রাল? আমি যেমন আমার শেয়ার ভ্যালু বাড়ানোর জন্য আমি ফলস তথ্য দিয়ে রাখলাম, হ্যাঁ, ওইটা করবো না। কে বলছে এটা? ফেথফুল রিপ্রেজেন্টেশন। আর একটা হলো ফ্রি ফ্রম ইরর, আমার তথ্যগুলো অবশ্যই ইরর ফ্রি হতে হবে। হ্যাঁ, আমরা সেটা নিজেরাই জানি, তারপরেও কোথায় বলা আছে সেটা আমরা জানলাম যে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে দেওয়া আছে। এরপরে প্রুডেন্স একটা কনসেপ্ট আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। প্রুডেন্স হলো, এটা আমরা জানি, সেটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ। কনজারভেটিভ অ্যাপ্রোচ কি? আমরা এমন কোনো কাজ করব না বা এমন কোনো তথ্য দিব না যাতে করে আমার অ্যাসেটটাকে ওভার স্টেটেড করা হয়, হ্যাঁ, ওভার ভ্যালুতে অ্যাসেট দেখানো হয়। এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে এমন কিছু করা যাবে না। এমন কিছু অনেক কোম্পানি করে, কেন করে বলেন তো? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ, যেটাকে
যেটাকে উইন্ডো ড্রেসিং বলে, মানে ওই যে মার্কেটের শেয়ার ভ্যালু বাড়ানোর জন্য সে হয়তো অ্যাসেটটাকে ওভার ভ্যালু করে দেখায়। ওভার ভ্যালু বিভিন্ন মেথডে দেখানো যায়, এস্টিমেশনটা করা যায়, ডিপ্রিসিয়েশন, বিভিন্ন মেথডে কি অ্যাসেটকে ওভার ভ্যালু করা যায়। কিন্তু এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ফ্রুডেন্স একটা কনসেপ্ট আছে, এই ফ্রুডেন্স বলছে, এই কনসেপ্টটা বলছে যে আমি অ্যাসেটকে ওভার ভ্যালু করবো না, হ্যাঁ, এবং যে আমার লাইবিলিটি আছে লাইবিলিটিকে আন্ডার স্টেটমেন্ট করবো না, অর্থাৎ লাইবিলিটি কম দেখাবো না। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের দ্বারা আমরা অ্যাসেটকে ওভারভ্যালু করতে পারি না ব্যালেন্স শিটে এবং লাইবিলিটিকেও কম দেখাতে পারি না। তারপর হলো এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমার ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি কি কেউ একজন বলেন? একটু দ্রুত বলতে হবে, আমার এটা আমরা জানা দরকার, কেন না আমাদের ইন্টারভিউতে আসতে পারে। হ্যাঁ, তাহলে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হলো রেলিভেন্স এবং ফেথফুল রিপ্রেজেন্টেশন। আর এখন যেটা বলছি এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স কি, যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে তথ্যগুলো দিব, একটা হলো কম্পারেবিলিটি, আমার যেন এমন তথ্য থাকে যে আমি একটার সাথে আরেকটা যেন কম্পেয়ার করতে পারি, ইয়ার অন ইয়ার, ওয়ান এন্টিটিস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন উইথ অ্যানাদার, আমরা যেন কম্পেয়ার করতে পারি, ওই তথ্যগুলো এমনভাবে দিব যাতে কম্পেয়ার করতে পারি। দুই হলো টাইমলিনেস, আমি টাইমলিনেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করবো। হ্যাঁ, যেমন আমার দরকার ইনভেস্টরদের কখন দরকার, যখন শেয়ার বাজারে ইনভেস্ট করে ইনস্ট্যান্ট তথ্য দরকার। হ্যাঁ, কিন্তু আমি দেখা যায় আমার ব্যালেন্স শিট তৈরি করেছি সে 3 বছর আগে, 4 বছর আগে, এগুলো করা যাবে না। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হয়ে বলেছে কি টাইমলিনেস, ইনফরমেশন শুড বি মেড অ্যাভেলেবল টু ইউজার উইদিন এ টাইম স্কেল। হ্যাঁ, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো তৈরি করতে হবে। তারপর হলো ভেরিফিয়েবিলিটি, মানে আমি ফাইন্যান্সিয়াল তথ্যগুলো দিব এমনভাবে দিব যাতে কি রেফারেন্স টেপারেজ উল্লেখ করে দিব, যাতে এগুলো আরেকজনকে ইউজার যেন এগুলো ভেরিফাই করতে পারে। আমরা কি বাস্তবে এটা করি? কেউ একজন বলেন আমরা কি বাস্তবে করি ভেরিফিয়েবিলিটি? তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখি। আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এই যে বললাম ভেরিফিয়েবিলিটি, এটা কি বললাম, যে আমি রেফারেন্স পয়েন্ট উল্লেখ করে দিব যাতে ভেরিফাই করতে পারে হ্যাঁ যা বলছে সঠিক বলছে। আমি একটা প্র্যাকটিক্যালি দেখি আদৌ আমরা করি কিনা। আমি স্কোয়ার ফার্মার কি দেখবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু চেক করি। দর্শক আপনাদেরকে দেখাই আমি যে এই ক্যারেক্টারিস্টিক্স স্কোয়ার ফার্মার ফলো করে কিনা, হ্যাঁ একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আমি স্কোয়ার ফার্মারটা দেখছি। স্যার অ্যাটাচমেন্ট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্টে আসলাম কেন, ওই যে বললাম ভেরিফিয়েবিলিটি একটা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে, ওরা এটা ফলো করে কিনা। হ্যাঁ, 3.13-তে আমি একটা রেফারেন্স দেখতে পাচ্ছি, আমি যাই 3.13-তে যাই, নোট এই দেখেন, এখানে ওরা কি বলছে, ভেরিফিয়েবিলিটি মানে কি, ইউজাররা যেন ভেরিফাই করতে পারে, আপনি যে কথা বলছেন ইউজাররা যেন ভেরিফাই করতে পারে, এই কারণে আপনি রেফারেন্স উল্লেখ করে দিবেন। কে বলছে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এই দেখেন ওরা রেফারেন্স উল্লেখ করে দিয়েছে, এই যে এস পার IAS 24 ওরা রেফারেন্সটা উল্লেখ করে দিয়েছে, যাতে ইউজাররা যখন এটা দেখবে, কোথায় দেখবে যে হ্যাঁ IAS 24-এ এইভাবে দেওয়া আছে, ওরা এটা ফলো করেছে। হ্যাঁ, এই যে রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে, এটাই হলো ভেরিফিয়েবিলিটি। এই যে ভেরিফিয়েবিলিটি। ওকে, তারপর হলো আন্ডারস্ট্যান্ডেবিলিটি কি সেটা আমরা বুঝতেই পারছি, অর্থাৎ আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে তথ্যগুলো থাকবে ইউজার যেন বুঝতে পারে, আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করে দিলাম যাতে ইউজাররা সেটা বুঝতে পারলো না, এই জাতীয় কিছু করা যাবে না। কে বলছে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তাহলে আজকে আমি আর যাব না, আমি শুরুতেই বলেছি যে আমি একদম অল্প শিখবো, কিন্তু যেটুকু শিখবো একটু ভালোভাবে শিখবো। হ্যাঁ, তাহলে আজকে যেটুকু শিখেছি এইটুকুই আমি কি করব, একটু রিভিউ করব। আমার যদিও লেকচার আরো আছে, কিন্তু আমি আরো যেতে গেলে হয়তো অনেকের একটু হেফাজত মনে হবে। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, আমার কাছে এটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি কি আজ যাবো? না স্যার, একটু যেতে পারেন। আচ্ছা, জাস্ট তাহলে এইটা আমার কাছে একটা রিক্যাপ করেন, আজকে রিক্যাপ করেন স্যার। হ্যাঁ, রিক্যাপ, তাহলে এটা আলোচনা করে তারপর রিক্যাপে চাই। এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। হ্যাঁ,
এরপরে আমি রিক্যাপে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কয় রকম বলুন তো? 3 রকম। একটা হলো সিঙ্গেল এন্টিটি কি রকম? যেমন আমি টিটাস গ্যাসে জব করি, টিটাস গ্যাসের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, এটা হলো সিঙ্গেল এন্টিটির জন্য। আরেকটা হলো আমি প্র্যাকটিক্যালি দেখি তাহলে সিঙ্গেল এন্টিটি কিভাবে করি সেটা আপনারা বুঝছেন। যেমন তিতাস গ্যাসের ভাই যে স্কোয়ার ফার্মা কি করেছে একটু দেখি। স্কোয়ার ফার্মা ওদের সিঙ্গেল না, ওরা কনসলিডেটেড করেছে। আমি রিক্যাপ করব, এটা শেষ করে দেন রিক্যাপে চলে যাচ্ছি, আর আলোচনা করব না। আচ্ছা, সিঙ্গেল তো বুঝছেন, যেমন তিতাস গ্যাস একটা কোম্পানি, এটা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে, এটা হলো সিঙ্গেল কি বলেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ সিঙ্গেল এন্টিটি। আরেকটা হলো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কনসলিডেটেড কোনগুলোকে বলে কেউ একজন বলেন তো? গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে সবগুলো যোগ করে এটা হয়, সেটাকে কনসলিডেটেড বলে। যদি একটা কোম্পানি 3-4টা উইং থাকে, সেগুলো সব করা মিলিয়ে যে ব্যবসাটা হচ্ছে সেগুলো কনসলিডেটেড বলে। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই রেসপন্স করেছেন। আমাদের হলো কোনো কোম্পানি যদি আরেকটা কোম্পানির মোর দেন 50% মালিকানা ওন করে, তখন সেটাকে বলে সাবসিডিয়ারি। যখন প্যারেন্টস এবং সাবসিডিয়ারি সম্পর্ক থাকে, তখন প্যারেন্টস কোম্পানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে তাকে বলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা কি বুঝছি? সেটা হলো একটা কোম্পানি যখন, হ্যাঁ কেউ একজন বলেন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, কেউ একজন বলেন? যেখানে প্যারেন্টস আর সাবসিডিয়ারি থাকে, যেখানে আপনার 50% এর অধিক যদি থাকে সেটা হচ্ছে প্যারেন্টস, আর 50% নিচেই হলে সেটা হচ্ছে সাবসিডিয়ারি। চমৎকার ভাইকে থ্যাংক ইউ। তো একটু জটিল লাগবে যারা নতুন, তারপর আমি একটু বলি যেহেতু প্রসঙ্গ আসছে। সেটা হলো একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির 20% মালিকানা ওন করে, সেখানে আর সেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এক কোম্পানি আরেক কোম্পানির মধ্যে ইনভেস্ট করেছে। আর যখন 20% থেকে 50% মালিকানা কি ওন করে, তখন আমরা কি বলি অ্যাসোসিয়েটস। আর যখন 50% এবং তার অধিক মালিকানা ওন করে, তখন আমরা বলি কি প্যারেন্টস এবং সাবসিডিয়ারি। হ্যাঁ, এই যখন প্যারেন্টস এবং সাবসিডিয়ারি সম্পর্ক থাকে, প্যারেন্টস যে স্টেটমেন্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ওইটাকে বলে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা একটু আগে উদাহরণ দিচ্ছিলাম কি স্কোয়ার ফার্মা কি করে, আমি একটু দেখে নিই। এই দেখেন স্কোয়ার ফার্মা যে কি করেছে, ক্যাশ ফ্লো তৈরি করেছে, ক্যাশ ফ্লো না, সে অন্য যেগুলো তৈরি করেছে সবগুলো একই রকম। এই দেখেন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দেখেছেন সে কি করেছে, কনসলিডেটেড বলেছে না, কনসলিডেটেড। জি স্যার, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি একটু বড় করে দিই। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি স্যার। তো আপনাদের যে প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে যে স্টেটমেন্ট তৈরি করে, সেটা কি সিঙ্গেল এন্টিটি না কনসলিডেটেড করে? মোস্ট অফ দা ম্যাক্সিমাম হলো সিঙ্গেল এন্টিটি। যেমন আমাদের তিতাস গ্যাসও করে কি, তিতাস গ্যাসের জন্য সিঙ্গেল এন্টিটি। এখানে দেখছেন কনসলিডেটেড বলা আছে, কিন্তু তিতাস গ্যাসটা আমরা একটু দেখি স্টেটমেন্ট। আমি একটু প্র্যাকটিক্যালি যাই, যদিও একটু সময় বেশি যাচ্ছে। আমি বলেছি যে আমি শিখবো একদম অল্প, কিন্তু যেটুকু শিখবো একটু ভালোভাবে শিখবো। আমি তিতাস গ্যাসের স্টেটমেন্টটা একটু দেখি কি বলা আছে। আমি কোথায় ঢুকলাম, সেটা হলো তিতাস গ্যাসের অ্যানুয়াল রিপোর্ট। এখানে একটু ব্যালেন্স শিটটা দেখি কি বলা আছে। এই যে তিতাস গ্যাসের ব্যালেন্স শিটে কি বলা আছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখানে বলা নাই যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তার মানে কি তিতাস গ্যাসের যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, এটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এ সিঙ্গেল এন্টিটি। আর স্কোয়ার ফার্মা দেখেন, স্কোয়ার ফার্মা কি বলা আছে, স্কোয়ার ফার্মা বলা আছে এই যে কনসলিডেটেড, দেখতে পাচ্ছেন। তার মানে এখানে স্কোয়ার ফার্মা কি করেছে, কোন একটা কোম্পানির সাথে তার প্যারেন্টস এবং সাবসিডিয়ারি সম্পর্ক আছে। হ্যাঁ, আর তিতাস গ্যাসের সাথে এই জাতীয় সম্পর্ক নাই বলে সে কিন্তু কনসলিডেটেড বলেনি। হ্যাঁ, বলেছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে আমরা নিশ্চয়ই 1 এবং 2 এর মধ্যে বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন এই যে 1 এবং 2 এর মধ্যে? জি স্যার। আচ্ছা স্যার। তারপর 3 নম্বর আরেকটা যেটা বলছে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট।
আমাদের এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এখনো বলেনি যে কখন এবং কিভাবে রেডি করবো কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা হয়তো ভবিষ্যতে আসবে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি? তাহলে কনসোলিডেটেড এবং কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটার মধ্যে কেউ পার্থক্য বলতে পারেন? একটু রেসপন্স করেন। আপনাদেরকে কোশ্চেন করা মানে কি জাস্ট আপনারা একটু রেসপন্স করা, হ্যাঁ, কারণ আলোচনার মাধ্যমে কোনো কিছু শিখলে সেটা ইফেক্টিভ হয়। হ্যাঁ, আমি বলে গেলাম, আপনারা রেসপন্স না করলে সেটা ইফেক্টিভ হবে না আলোচনাটা। হ্যাঁ, তাহলে দুইটার মধ্যে এই যে 2 এবং 3 মধ্যে পার্থক্য কেউ বলবেন? স্যার আপনি একটু বলে ভালো আছে। আচ্ছা, ধারণা নাই স্যার এটার। আচ্ছা, কনসোলিডেটেড হলো যখন কোনো কোম্পানির সাথে প্যারেন্টস এবং সাবসিডিয়ারি রিলেশন থাকে, ওই ক্ষেত্রে প্যারেন্টস যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে তাকে আমরা বলবো কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো কোনো এক মালিকের 2-3টা ব্যবসা আছে, যেমন ওই মালিকের ব্যবসা আছে কি রেস্টুরেন্ট ব্যবসা আছে, তারপরে আরো অনেক রকম বলেন রেস্টুরেন্ট ব্যবসা আছে, তারপরে যে এগুলো কি বলে আরো অনেক রকম, ধরেন 3-4টা ব্যবসা আছে। ওই 3-4টা ব্যবসার জন্য যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে সেটাকে বলে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি একটু 2টা উদাহরণ দেখি, প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলে আমার আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন আমি এই যে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি স্কয়ার ফার্মার, এখানে কি করেছে, এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট প্রথমটা দেখতে পাচ্ছি, এখানে ওরা করেছে কি একটা হলো 30 জুন 24, একটা 30 জুন 23। এই যে 24 যেটা করেছে, এই যে ফিগারটা দেখতে পাচ্ছি, আমরা তো সবাই দেখতে পাচ্ছি না, এই যে আমি দাগ দিচ্ছি সবাই দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এখানে ওরা কি করেছে, এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট প্যারেন্টস এবং সাবসিডিয়ারি দুইটা যোগ দিয়ে এখানে বসিয়েছে। বুঝতে পারছেন? প্যারেন্টস এর যে অ্যাসেট, এই যে আমি দেখতে পাচ্ছি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি IAS 16 অধীনে, আমরা যখন IAS গুলো পড়বো তখন আর একটু শিখবো, এখন জাস্ট এটুকু একটু বুঝি। এখন যখন প্যারেন্ট তৈরি করেছে, অর্থাৎ স্কয়ার ফার্মা যখন করেছে, এই প্যারেন্ট সেটটা এবং সাবসিডিয়ারিটা দুইটা যোগ করে এখানে বসিয়েছে। একমত? ওকে, এটা হলো কনসোলিডেটেড। এবার কম্বাইনে কি করে, আমি একটা উদাহরণ দেখি কম্বাইন কি করে। এই দেখেন কম্বাইনে কি করেছে, কম্বাইনে কিন্তু যোগ করেনি, ওইখানে তো যোগ করে নিচ্ছিল, ওইখানে কনসোলিডেটে কি করে, এই যে কোম্পানি A, কোম্পানি B, কোম্পানি C তিনোটা একসাথে যোগ করে এখানে বসাবে, এটা হলো কনসোলিডেটেড। আর কোম্পানি কি করে যোগ করে না, ওরা কি করে এর কত, বির কত, সির কত আলাদা আলাদা দেখায়। ধরেন একটা কোম্পানির মালিক আপনি, ধরেন আপনার অধীনে 3টা কোম্পানি আছে, কোম্পানি A, কোম্পানি B, কোম্পানি C, এই যখন কম্বাইন করে তখন এক পেজেই করে কিন্তু আলাদা আলাদা ভাবে, এটা হলো কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর যেটা স্কোয়ারে যেটা দেখালাম, স্কোয়ার দেখেন এটা কিন্তু A, B, C আলাদা করে নাই, ও প্যারেন্টস এবং সাবসিডিয়ারি দুইটা যোগ করে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যা আছে দুইটা যোগ করে বসিয়ে দিছে। আর কোম্পানি কি করে, কোম্পানি এর এত, বির এত, সির এত এইভাবে বসায়। আমরা কি দুইটা পার্থক্য বুঝতে পেরেছি? দুইটা কি, দুইটা না, এখানে 3টা আলোচনা করেছি। হ্যাঁ, তাহলে এখানে এক সিঙ্গেল এন্টিটির জন্য আমরা কি বুঝছি? জি স্যার। আর কনসোলিডেটেড তো বুঝছি। এই তিনটার মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আমি আর নতুন করে পড়বো না, কারণ পড়তে গেলে আমাদের মধ্যে একটু গোজামের বেঁধে যাবে। আমরা জাস্ট এতক্ষণ যা পড়েছি এগুলো একটু রিক্যাপ করবো। হ্যাঁ, আমরা একটু শুরু থেকে আসি। চ্যাপ্টার সামারি তো বললাম, তাহলে আজকে আমরা কতটুকু আলোচনা করেছি? 5 পর্যন্ত আলোচনা করেছি। হ্যাঁ, নেক্সট ডেতে আরো স্লো যাবো। হ্যাঁ, আজকে আমরা 5 পর্যন্ত আলোচনা করেছি। একটু যাই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা জিনিসটা কি? এটা হলো, হ্যাঁ, কেউ একজন বলেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি? ভাই, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি আমরা নরমালি বুঝি, সেটা হচ্ছে যে একটা বাউন্ডারি, যেটাকে বলছে যে এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, এই বাউন্ডারির ভিতর থেকেই আমরা যা কিছু করি, যা রুলস রেগুলেশন বা যে কোনো ধরনের রিপোর্ট করে এই বাউন্ডারির ভিতর থেকে করতে হবে। হ্যাঁ, আর কেউ বলবেন? জি স্যার। যেটা স্যার মেস এবং আইএফআর পারমিট করবে না, সেটা এই ফ্রেমওয়ার্কের জরিপে করতে হবে। হ্যাঁ ভাই, আপনাদেরকে খুব চমৎকার আপনারা ফাইন্যান্সিয়াল, জি বলেন। হ্যাঁ, কে বলতে চাচ্ছেন বলেন।
স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে গেলে যে এই বাউন্ডারির ভিতরে থাকতে হবে, এই বাউন্ডারির যেই এলিমেন্টস গুলি আছে যেটা আপনি আলোচনা করছিলেন যে ফেথফুলনেস, তারপরে হচ্ছে যে আর একটা যেন কি আমি ভুলে গেছি আর কি, এই স্ট্যান্ডার্ড গুলি ফলো করতে হবে, এরকমই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে রেসপন্স করার জন্য। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো যে এটা কোনো স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কি? যেমন আইএস হলো টোটাল ইস্যু করা হয়েছিল 41, আইএফআরএস টোটাল ইস্যু করা হয়েছে 17, ওগুলো যেমন এক একটা স্ট্যান্ডার্ড, এটা কোনো স্ট্যান্ডার্ড না। এটা কি? এটা সিম্পলি একটা বাউন্ডারি। আমাদের ছবির ফ্রেম যেন একটা বাউন্ডারি দেওয়া থাকে, ছবিটা এর ভিতরেই থাকতে হবে, বাইরে যেতে পারে না, এটাও এক্স্যাক্টলি তাই। কিরকম? যখন স্ট্যান্ডার্ড ইস্যু করবে, বর্তমানে স্ট্যান্ডার্ড ইস্যু করবে কে? বর্তমানে তো স্ট্যান্ডার্ড ইস্যু করছে কে? আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আইএএসসি অবলুপ্ত হয়ে গঠিত হয়েছে কি? আইএএসবি। ঠিক অবলুপ্ত না, একটা জায়গা আরেকটা কি রিপ্লেস হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে এই যে স্ট্যান্ডার্ড যখন ইস্যু করবে তখন তাদের জন্য একটা বাউন্ডারি। যদি আমার এই বাউন্ডারি না থাকে তখন দেখা যাবে একটা আইএস এর সাথে আরেকটা আইএস এর কোনো কনসিস্টেন্সি থাকতেছে না। এই যে কনসিস্টেন্সি বা গাইডলাইন, এটা জাস্ট সিম্পলি একটা গাইডলাইন তাদের জন্য, যাদের ইস্যুয়ারদের জন্য। ইস্যুয়াররা এই গাইডলাইন ফলো করে নতুন নতুন স্ট্যান্ডার্ড ইস্যু করবে। হ্যাঁ, যেমন আমি একটু বলি, আমরা মানব সম্পদকে বলি হিউম্যান রিসোর্স, অর্থাৎ মানব সম্পদ। কিন্তু এই মানব সম্পদকে কখনো কি ব্যালেন্স শিটে আমরা দেখাই? বলুন তো। আমরা বলছি, মানুষকে বলছি অ্যাসেট, কিন্তু অ্যাসেটটাকে আমরা ব্যালেন্স শিটে দেখ, একজন বলুন তো। হ্যাঁ, আপনাদের মনে কি এই কোশ্চেন আসে না যে আমি হিউম্যান রিসোর্স কত, মানে বলার সময় বলি রিসোর্স মানে কি? সম্পদ। বলার সময় বলছি সম্পদ, তাহলে সম্পদ তো আমার ব্যালেন্স শিটে রেকর্ড হওয়ার কথা, কিন্তু আমি ব্যালেন্স শিটে শো করি না কেন? বলুন তো। জাস্ট আলোচনায় আসেন, এটা কোনো ইয়া না। বলেন, কেউ একজন বলেন। আচ্ছা, আমরা এই হিউম্যান রিসোর্সকে ব্যালেন্স শিটে দেখাই না, কারণ হিউম্যান রিসোর্সকে দেখানোর জন্য আমাদের মিটিংটা আর 2 মিনিট আছে। আমরা কি নতুন কোনো লিংক পাবো না এখানে শেষ হয়ে যাবে? ও 2 মিনিট দেখাচ্ছে? জি জি। তাহলে আমি 10, এই বজলু ভাই কি 2 মিনিট দেখাচ্ছে? হ্যাঁ ভাই, 2 মিনিটে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 2 মিনিটে শেষ করে দিই। ওকে, আমরা মানব সম্পদকে ব্যালেন্স শিটে দেখাই না, কারণ মানব সম্পদ ব্যালেন্স শিটে দেখানোর জন্য এখন পর্যন্ত কোনো আইএস বা আইএফআরএস ডেভেলপ করা হয়নি। তবে এই মানব সম্পদ নিয়ে গবেষণা চলছে। অদূর ভবিষ্যতে দেখবেন, এখন যেমন আইএফআরএস 17 আছে, নেক্সটে আইএফআরএস 18, আইএফআরএস 19, দেখবেন যে অদূর ভবিষ্যতে এই মানব সম্পদ নিয়ে কি চলে আসবে, একটা আইএফআরএস চলে আসবে, এবং তখন আমরা এই মানব সম্পদকে আমরা কোথায় দেখাবো? ব্যালেন্স শিটে দেখাবো। তো যাই হোক, এই যে নতুন নতুন যখন স্ট্যান্ডার্ড আসবে, ওরা এই গাইডলাইনকে ফলো করে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কিছু গাইডলাইন দেওয়া আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে গাইডলাইন গুলো দেখবো। আর সেকেন্ড হলো, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, কারা তৈরি করে? আমরা যারা অ্যাকাউন্টেন্ট, আমরা যখন তৈরি করব তখন এমন কোনো যদি ইস্যু অ্যারাইজ করে যে ইস্যুর জন্য নির্দিষ্ট কোনো আইএস বা আইএফআরএস নাই, প্রত্যেকটা আইটেমের জন্য সাধারণত আইএস বা আইএফআরএস থাকে। যদি আমরা এমন কোনো ইস্যু পাই যেটার জন্য কোনো আইএস বা আইএফআরএস নাই, তখন আমরা অ্যাকাউন্টেন্ট যারা আছে ওরা সলভ করবো কিভাবে? ওরা এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যে গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইনকে রেফারেন্স ধরে আমরা ওই ইস্যুটা সলভ করবো। তাহলে কি এখন কি আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি? জি স্যার। তো আমার যেহেতু সময় কম, আমি আজকে আর যাচ্ছি না।